যখন সর্বশেষ ওনাকে নিচে নামায়া নিচে মৃত্যু নিশ্চিত করা হয়, তখনও তাদের মধ্যেও দু একজন মানে বলছিল যে কি করলাম, কি মানে কি করলেন, কি করলেন, আপনার কি মানুষ? ওনার ময়নাতদন্তের রিপোর্ট সেটাকেও ওনারা পরিবর্তন করে ফেলেন। ওই সময়ে আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে আমাদেরকে সরে যেতে হয়েছে। আমার বাবা আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, ঘুমোতে যাওয়ার আগেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলেন, ওষুধ গুছিয়ে রেখেছিলেন, যে আসলে হয়তো তারা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, ঠিক আছে। ওনারা ওনাকে প্রথমে পায়ে ঠেকিয়ে গুলি করে একেবারে খুব কাছ থেকে। আপনারা জানেন মরহুম আব্দুল কাদের মোল্লা, শহীদ আব্দুল কাদের মোল্লা চাচার ঘটনাটা আমরা জানি, যে প্রথম সম্ভবত 10 তারিখে ওনাকে একবার ওনার ফাঁসির রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এরপরে তো আবার সেটা 72 ঘন্টা পিছায়। তো সেই সময় আপনারা জানেন যে লক্ষ্মীপুর এমন একটা এলাকা যেখানে লক্ষ্মীপুর এবং সাতক্ষীরা সারা বাংলাদেশে কোথাও মিছিল মিটিং না হলেও বিরোধী দল যথেষ্ট অ্যাক্টিভ ছিল এই দুটো এলাকায়, এবং সেজন্যে সম্ভবত টার্গেট করে তারা লক্ষ্মীপুর সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু কম্বিং অপারেশন চালিয়েছে, অর্থাৎ বিরোধী দলের কোনো অবস্থান যেন কোনোভাবেই না দাঁড়াতে পারে। তো সেই প্রেক্ষাপটে 2013 সালে সেই সময় অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ, তারা শেষ পর্যন্ত 12 তারিখে বিশাল পরিকল্পনা নিয়ে লক্ষ্মীপুরে তাদের কিলিং বাহিনী পাঠায়। সেই কিলিং বাহিনী আসলে 12 তারিখের এই অপারেশনটা শুরু করে। সেখানে প্রথম দিন 4 জন শহীদ হন, অনেক আহত হয়, প্রায় 50 ঊর্ধ্ব। এবং ওই সময়ও যথেষ্ট বাবা চিকিৎসক হিসাবে, সামাজিক ব্যক্তি হিসাবে তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন যেন মানুষের পাশে থাকা যায়, এবং যারা আহত হয়েছিল, নিহত হয়েছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে তারা চিন্তা করলো যে হয়তো সম্ভবত ওনাকে তাড়াতাড়ি সরিয়ে দিতে না পারলে এই জায়গায় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন অর্জন করতে পারবে না। সেজন্য তারা 13 তারিখ দিবাগত রাত, অর্থাৎ ঠিক 14 তারিখ রাত 1:30টার সময় এই ঘটনাটা ঘটিয়েছে। তো সূত্রপাতটা হলো আসলে লক্ষ্মীপুরে 12 তারিখে আসার পরে তারা যখন এই হত্যাকাণ্ড শুরু করে, লক্ষ্মীপুরের বিরোধী দল বিশেষ করে বিএনপির তৎকালীন আহ্বায়ক, তাকে গুলি করে নিয়ে যাওয়া হয়, আরও 4 জনকে নিহত করা হয়। এটার জন্য সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। এইটা এমন একটা ঘটনা ঘটেছিল অভূতপূর্ব, যে র্যাবকে হেলিকপ্টারের সহায়তায় লক্ষ্মীপুরে আপনার নিতে হয়েছে, বাংলাদেশে এরকম কোথাও হয়নি। এবং ওটাও আরেকটা ঘটনা যে লক্ষ্মীপুরে আপনার সেই মানে ঢাকা সহ আমরা দেখেছি যে আন্দোলন নিপীড়নে সাউন্ড গ্রেনেড ইউজ করতে, কিন্তু লক্ষ্মীপুরে সাউন্ড গ্রেনেড ইউজ করা হয়েছে, লাইভ অ্যামুনিশন, অর্থাৎ তখন থেকেই ডিরেক্ট গুলি করা। এইটা আইনশৃঙ্খলা বাহিনী এমন ইতিপূর্বে আর কোনো ঘটনা ঘটায় নেই, লক্ষ্মীপুরে প্রথম ঘটিয়েছিল। তারপর সাধারণ মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের ধারণাও ছিল না যে মানুষ গুলির সামনে এভাবে বুক পেতে দিতে পারে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে তারা তখন সাহায্যের জন্য হেলিকপ্টার নিয়ে এসেছিল। এবং রাত তখন আমরা শুনছিলাম যে এত ঘটনার পরেও তারা আমাদের বাসায় আসবে বা আমাদেরকে ধরবে, এ ধরনের একটা ঘটনা শোনা যাচ্ছিল, কারণ তাদের টার্গেট ছিল যে এদেরকে নিষ্ক্রিয় করা। কিন্তু কোনোভাবেই আমার বাবা মা, আমাদের পরিবারে আসলে চিন্তাও ছিল না যে তারা এরকম একটা হত্যাকাণ্ড ঘটাবে। একে তো আমার বাবার নামে কোনো আপনার মানে আইনি কোনো মামলা অথবা কোনো ধরনের অভিযোগ ছিল না। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমরা সর্বতই ধরে নিয়েছিলাম এবং বিভিন্ন জায়গা থেকে ওভাবেই ফোন আসছিল যে তাদের শোনা যাচ্ছে যে আপনাদের উপরে তাদের একটা আক্রোশ আছে। তো আমার বাবা যেহেতু আসলে চিকিৎসক, ওনার কথা হচ্ছে যে আমি তো চিকিৎসক, আমাকে সর্বোচ্চ ধরে নিয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু আসলে আমাদের মাথাও আসেনি, বা এই ব্যাপারে আসলে উনি আমাদেরকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন যথাসম্ভব। সেজন্যই আমরা বাসায় অবস্থান করছিলাম। এবং 13 তারিখ থেকে আমরা বাসায় অবস্থান করার সময়ে রাত ঠিক আপনার 11:30টার দিকে প্রথম তারা আসে, র্যাব, যারা হচ্ছে র্যাব 11 মানে তখন নেতৃত্বে ছিল তারেক সাইদ। এবং এই বাহিনীটাই আসলে সারা বাংলাদেশে পরবর্তীতে কিলিং অপারেশন করে, আপনারা জানেন যে নারায়ণগঞ্জে 7 মার্ডারে তারা গ্রেপ্তার হয়েছে। এবং তারা যখন ফার্স্ট আসে তারা কিন্তু কোনো ধরনের কথাবার্তা ছাড়াই গেট ভাঙা শুরু করেছিল। তো আমাদের বাসার দুটো গেট, একটা হচ্ছে লোহার মেইন গেট, আর একটা সাইডে ছোট একটা গেট ছিল। ওরা
মেন গেটটা দীর্ঘ সময় ভাঙতে না পেরে ছোট গেটটা ভাঙা শুরু করে। তো আমার বাবা আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, ঘুমোতে যাওয়ার আগেই ব্যাগটা গুছিয়ে রেখেছিলেন, ওষুধ গুছিয়ে রেখেছিলেন, যে আসলে হয়তো তারা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা ফর্মাল বিদায় হয়ে গেল যে না ঠিক আছে ওনাকে যদি আসে দরজা খুলে উনি নেমে চলে যাবেন। আপনাদের মানসিক প্রস্তুতি ছিল যে আজকে গ্রেপ্তার হবে? হ্যাঁ, কারণ হচ্ছে একে তো তৎকালীন সময়ে জামাতের অফিস, জেলা অফিস এবং মহিলা জামাতের অফিস আমাদের বাসায় ছিল, এবং তিনি জামাতের একজন উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ছিলেন, এবং 12 তারিখের এই ঘটনায় তিনি চিকিৎসা সেবা প্রদান করেছেন। মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো হাইস্ট এটাই করবে, যে তারা বিভিন্ন জায়গায় যেহেতু যাচ্ছে ওনাকে হয়তো গ্রেপ্তার করে নিয়ে যাবে। কার্যক্রম বিরোধী দলকে দমনের জন্য তখন সর্বোচ্চ এটাই ছিল পন্থা, কিন্তু হত্যাকাণ্ড এভাবে ওপেন একজনকে বাসায় এসে প্রবেশ করে হত্যা করবে এই ঘটনা তো কল্পনাও করা যায় না, এবং একজন চিকিৎসককেও না। তো সেই জায়গায় উনি যখন এক পর্যায়ে রেডি টেডি হয়ে গেলেন, আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, তাড়াতাড়ি ঘুমায় যায়, শীতের রাত, এবং মফস্বল এলাকায় তো আসলে এত রাত পর্যন্ত জেগে থাকা তখন কালচার ছিল না। তো আমরা এই সাউন্ড শুনে যখন উঠে যাই, উনিও রেডি হয়ে নিচে নামছিলেন। স্বভাবতই আমি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম তাদের অ্যাটিটিউড দেখে, আমি ছাদে চলে গেলাম, এবং সে অবস্থায় উনি নামলেন। আমার ওয়াইফ ছিল, আমার মা ছিল বাসায়, এবং উনি এক পর্যায়ে আমার মা এবং আমার ওয়াইফ থেকে বিদায় নিয়ে উনি নিচে নামতে থাকলেন। বললেন যে ওরা তো যেভাবে গেট ভাঙাভাঙি করতেছে, ওরা তো দোতলায় আসবে আবার গেট ভাঙাভাঙি করবে, তার থেকে আমি নিচে নামি। তো সেই অবস্থায় উনি ব্যাগ ট্যাগ হাতে নিয়ে উনি কিন্তু ওষুধ টষুধ সহ নিচে নামছিলেন। এই অবস্থায় ওরা কিন্তু সিঁড়ি পর্যন্ত চলে আসে, এবং সিঁড়িতে ওনাকে পেয়ে জিজ্ঞেস করে যে আপনি কে। তখন উনি বলে যে আমি হচ্ছি ডাক্তার ফয়েজ। বললো যে ওয়েল চলেন। তো উনি সভাপতি চলেন মানে হচ্ছে নিচের দিকে যাব, বাসা থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তো ওরা কি করলো, ওনাকে নিচে না নিয়ে হাত ধরে টেনে উপরে উঠানো শুরু করলো। তো উনি বললো যে দেখেন আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে কেন উপরে নিয়ে যাচ্ছেন, গ্রেপ্তার করতে আসছেন, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান। বললো যে না চলেন, বলে টেনে হচ্ছে ওনাকে ছাদে নিয়ে গেল। মূলত তাদের তো গ্রেপ্তারের আসলে ইচ্ছা ছিল না, এবং তারা এই শীতের রাতে ওনাকে ছাদে নিয়ে গেল। দীর্ঘ প্রায়, আমি যেহেতু ছাদে কার্নিশে অবস্থান করছিলাম তখন আগ থেকেই, ওরা আসার সংবাদ পেয়ে আমি হিতাহিত কিছু না বুঝে আমি কিন্তু ছাদে চলে গেছিলাম। পরে দেখলাম যে ছাদে অবস্থান করা যাবে না, আমি ছাদের কার্নিশে চলে গেলাম। তো ওখান থেকে, ওটা ছাদের থেকে একটু নিচে জানলার, আপনারা জানেন জানলার যে উপরে কার্নিশ থাকে, সেখানে আমি অবস্থান করছিলাম। সেখান থেকে তখন চাঁদের আলো ছিল, অনেক কিছুই আমি দেখার চেষ্টা করেছি, কিন্তু আপনারা জানেন যে ওরা আমাকে দেখে ফেলে কিনা এই ভয়ে কিন্তু অনেক কিছু করা যাচ্ছিল না। আর শীতের রাত ছিল, চারপাশে কিন্তু নীরবতা, থমথম, মানুষের আতঙ্ক কাজ করছিল, কেউ কোনো সাউন্ড করছিল না, এবং আশেপাশে বাসাবাড়ি সব লাইট কিন্তু অফ ছিল। তো চাঁদের আলোয় দেখা যাচ্ছিল যে ওরা ওনাকে ওখানে টর্চার করছে না। আমার আসলে ওই সময় নিজেকে চিন্তা করা ছাড়া আর কোনো কিছু কিন্তু করার সুযোগ ছিল না, কারণ এই অবস্থায় তারা বারবার টর্চার করে কিন্তু আমার সম্পর্কে জানার চেষ্টা করছিল। হ্যাঁ, যে আমরা জানি যে সে বাসায় আছে, আমার এদিকে আমার ওয়াইফ এবং মাকেও নিচে একদল টর্চার করছিল তারা মানসিকভাবে, যে আপনারা বলেন ও কোথায় আছে, আমরা জানি যে ও বাসায় আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে ও বাসার থেকে বের হয়নি। অর্থাৎ তারা এতটাই নিশ্চিত এবং এতটাই পরিকল্পিত ইয়া ছিল যে আমাদেরকে ধরার জন্য তারা সকল আয়োজন সম্পন্ন করে রাখছে। এই অবস্থায় আসলে ওই জায়গায় যতটুকু সেফ থাকা যায়, আমার নিজেকে নিয়ে চিন্তা করা ছাড়া আর কোনো চিন্তাই আসলে মাথায় আসছিল না। তো এর মধ্যে তো আসলে দীর্ঘ সময় এই যে আমার বাবাকে টর্চার করছে, এবং এই জিনিসগুলো আসলে তখন মাথায় কাজ করছিল না। এবং এক পর্যায়ে তারা এই টর্চারের মধ্যে, এক পর্যায়ে তারা দীর্ঘক্ষণ টর্চার করার পরে ওরা কিন্তু হাত পা বেঁধে ফেলছিল ওনাকে, এবং উনি যেহেতু স্বাস্থ্যবান ছিল, আমাদের বাসার ছাদের কিন্তু সাইডে কোনো আপনার ইয়ে ছিল না, মানে কার্নিশ ছিল না বা বাউন্ডারি ছিল না। তো ওনারা ঠিক সামনের অংশে কর্নারে নিয়ে ওনাকে দাঁড়া করায়, এবং এখানে ওনারা হচ্ছে ওনাকে প্রথমে পায়ে ঠেকিয়ে গুলি করে একেবারে খুব কাছ থেকে। এবং ওদের পরিকল্পনা, যেহেতু ছাদের কর্নারে নিয়ে যাওয়া হয়েছে একজন স্বাস্থ্যবান মানুষ, তাকে হাত পা বাঁধা অবস্থায় কর্নারে নিয়ে এইভাবে ঠেকিয়ে গুলি করে দেওয়া, এটা স্বাভাবিক উনি ব্যালেন্স রাখতে পারবেন না।
এবং এইটা করার উদ্দেশ্যটাই হচ্ছে ওনাকে ছাদ থেকে ফেলে দেওয়া। এবং এই ঘটনার পরে তারা কি করছে, ছাদ থেকে ওনাকে ফেলে দিল। উনি তখনও জীবিত এবং নিচে পড়ে যাওয়ার পরেও ওনার তখনও উনি জীবিত অবস্থায় ছিলেন। এবং এক পর্যায়ে ওরা খোঁজাখুঁজি দীর্ঘ পুরা বাসা তল্লাশি করে বিভিন্ন দরজা টরজা ভেঙে তারা কিন্তু আমাকে পেল না। তো এক পর্যায়ে তারা বাসায় বলে গেল যে আমরা কিন্তু আবার আসবো, আমাদের নজর আছে। তো এই অবস্থায় আপনার তখনও কিন্তু আমাদের মানে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে চোখের সামনে, এটা কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। আপনার তো একটা প্রস্তুতি থাকে যে না এই ঘটনা ঘটতে পারে। তা আমাদের মধ্যে ওই ধরনের কোনো ঘটনার মানে এই পরিস্থিতি দেখে আসলে আমার মা, আমার ওয়াইফ পরবর্তীতে যখন ওনাকে দেখলেন যে জানলা দিয়ে যে উনি নিচে পড়ে আছেন, গুলি শব্দ পেল, টর্চার করছে, এই জিনিসগুলো আসলে আমাদের জন্য কেন জানি আমরা তখন বোবার মতো হয়ে গেলাম। কিছুই কল্পনা করতে পারছি না, কিছুই চিন্তা করতে পারছি না। হয়তোবা এটা আল্লাহ তাআলারও একটা ইয়ে হতে পারে যে ওই সময় আমাদের মুখ দিয়ে সাউন্ড বেরোলে হয়তো তারা আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে পারতো বা আমাদেরকে ফাইন্ড করে আমাদেরকেও কোনো ক্ষতি করার চেষ্টা করতো। তো এমত অবস্থায় ওরা এক পর্যায়ে নিচে ওনাকে মৃত্যু নিশ্চিত করার জন্য আরও কিছু আঘাত করলো, করে এরপরে ওনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। মেরে গাড়িতে নিয়ে গেছে। জি। এবং এইটা গাড়ি, ওনার লাশ বহন করার জন্য আলাদা একটা গাড়ি নিয়ে এসেছিল, ওখানেও লোকজন ছিল। এবং আপনার র্যাবের পোশাকধারী, সিভিল পোশাকধারী, জ্যাকেট পরা এবং এর বাইরেও সিভিলিয়ান অনেক লোকজন ছিল। এবং এই লোকজনগুলোকে দেখে কোনোভাবেই মনে হয় না যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক ছিল। আমাদের তখন বিভিন্ন মিডিয়া বা হচ্ছে যারা স্থানীয়ভাবে যারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে, সে ধরনের সোর্সে আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুরে এমন কিছু, এই বাহিনীর সাথে এমন কিছু লোকজন ছিল যাদেরকে আইডেন্টিফাই করা যায় না যে তারা এই দেশীয় কিনা অথবা তারা আইন শৃঙ্খলা বাহিনীর কিনা। এবং আপনার 12 তারিখের ঘটনায় একজন অজ্ঞাত লোককে সাধারণ মানুষ কিন্তু তখন ওখানে ধরেছিল। এবং এক পর্যায়ে তাদের সন্দেহ হওয়াতে এবং ধরেন সাধারণ মানুষের তখন প্রচণ্ড ক্ষোভ, এবং ওই বাহিনীর এমন একটা সদস্যকে তারা তখন এই জনরোষে সে প্রাণ হারায়। এই লোককে যখন তারা জিজ্ঞেস করছিল যে তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসছে, সে কিন্তু বাংলায় কথা বলতে পারে নাই। এবং তখনই মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই দেশে হত্যাকাণ্ডের মিশনে বাইরের থেকে লোক আসছে। এবং তৎকালীন সময় আপনারা জানেন যে লক্ষ্মীপুর নামটাই হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুরা আসবে এটাই স্বাভাবিক। কিন্তু তখন আমরা বিভিন্ন অকেশনে দেখেছি যে লক্ষ্মীপুরে এত হিন্দু কোনো সময় বাইরে থেকে আসে না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এরা প্রকৃত হিন্দু না, বা হিন্দু সেজে তখন হচ্ছে ইনফরমেশনের জন্য তারা এখানে এসেছিল। তাদেরকে যখন স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করেছিল তখন ওই সময় তারা বলছিল যে আমরা আমাদের পূজার কাজে আসছি। কিন্তু রাতের বেলা একজন হিন্দু রাস্তায় ঘুরে বেড়াবে, অপরিচিত লোক, সে এই এলাকার মানুষ না, সে রাতের বেলা এমন কি পূজা আছে যে তাকে ওভাবে ঘুরে বেড়াতে হবে রাস্তায়? তো এইসব অনেক কিছু প্রশ্ন জন্ম দিয়েছিল, যে এই জিনিসগুলো আসলে মানুষ তখন কাউকে বলতে পারে নাই, কাউকে জিজ্ঞেস করতে পারে নাই, মিডিয়াতে প্রকাশ করার সুযোগ হয় নাই। কারণ হচ্ছে পরবর্তীতে আমরা ঘটনার প্রভাব দেখেছি যে বিভিন্ন ঘটনায় কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় লোকজন কিভাবে এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিল। আয়নাগরের ঘটনা দেখেছি আমরা। তো ওই ঘটনায় প্রমাণ পায় যে ওই লোকের কিন্তু কখনো কোনো আইডেন্টিফিকেশন হয়নি, এবং কারো কারো বর্ণনা মতে যে তাকে মুসলমান হিসেবে আইডেন্টিফাই করার মতো কোনো এভিডেন্স ছিল না। তো এই অবস্থায় আসলে আমাদের মাথায় কাজ করছিল যে আমার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে গুম করে ফেলা হয় কিনা। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, আলহামদুলিল্লাহ আমাদের সাংবাদিক ভাইরা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন। আমাদের বাসায় ঢুকার, ওদের অভিযান শুরু হওয়ার পর থেকেই কিন্তু সাংবাদিকরা চেষ্টা করেছেন ওনাকে গ্রেফতার করা হচ্ছে এই নিউজটা পাবলিশ করার জন্য, এবং টিভির তখন স্ক্রল হয়ে গিয়েছিল। তো যখন এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গেল, সেটাও কিন্তু স্ক্রলে লাইভ চলে এসছে, এবং ওরা অভিযান চালাচ্ছে আমাদের বাসায়, এটা ডকুমেন্টেড বিভিন্ন মানে তখন নিউজের ব্রেকিং হিসেবে। তো এই ঘটনার কারণে তারা যেহেতু আমাদের বাসায় এসছে, অভিযান
চালাচ্ছে এবং আমার বাবাকে নিয়ে যাচ্ছে জীবিত বা মৃত। এই অবস্থায় তাদের যেহেতু ইনফরমেশনগুলো মিডিয়াতে চলে আসছে, তারা কিন্তু লাশটা চাইলেও আপনার গুম করতে পারে নাই। এবং বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে চেষ্টা করা হয়েছে মেসেজ পৌঁছানোর জন্য যে কোনোভাবে যেন ওনাকে ওনার লাশটা ফেরত দেওয়া হয়। তখন আমাদের এটাই সর্বোচ্চ চেষ্টা ছিল, কারণ আমরা চাই নাই যে একটা ঘটনার পরে আমরা আমার বাবার লাশ পাবো না, এটাকে মেনে নেওয়া আরও কঠিন হবে আমাদের জন্য। এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে এই আপনারা জানেন যে পরের দিন তার জানাজা অনুষ্ঠান করা তারা করতে দিতে চায় নাই, এরপরও হাজার হাজার মানুষ। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে তিনি জামাতের রাজনীতি করলেও এত পরিমাণ, আমরা একসময় হিন্দু শাঁখারীপাড়ার মুখে থাকতাম, এত পরিমাণ মানুষ, এত পরিমাণ মহিলা, হিন্দু মহিলা এসেছিল ওনাকে এক নজর দেখার জন্য, কান্নাকাটি করে ওনার জন্য শোক মানে শোক ধরে রাখতে পারছিল না তারা। এবং এদের এই জনস্রোত দেখে তারাও হতবিহ্বল হয়ে পড়লো যে আমরা আসলে কাকে মারলাম। এবং ওখানে কাউকে কাউকে এরকম মন্তব্য করতে শোনা গেছে যে আমরা কি আসলে কোনো ভুল করে ফেললাম কিনা। প্রশাসন প্রশাসন না, এই র্যাবের টিমই, মানে যারা জানাজায় উপস্থিত, হ্যাঁ, মানে তাদের দু একজনের মন্তব্য এরকম। এবং যখন সর্বশেষ ওনাকে নিচে নামায়া নিচে মৃত্যু নিশ্চিত করা হয়, তখনও তাদের মধ্যেও দু একজন মানে বলছিল যে কি করলাম, কি মানে কি করলেন, কি করলেন, আপনার কি মানুষ, মানে যারা মারতে আসছে তাদের মধ্যে তাদের মধ্যেও। কারণ হচ্ছে আসলে এই ধরনের হত্যার নজির তো তখনও পর্যন্ত কোথাও বাংলাদেশে কোথাও হয়নি। এবং এরকম একজন মানে মানুষ আন্দোলন সংগ্রামে সরাসরি মাঠে ময়দানে অনেক ধরনের ক্ল্যাশ হয়, কিন্তু এটা তো কোনো ক্ল্যাশ ছিল না। এভাবে পরিকল্পিত বাসায় এসে একজনকে টর্চার করে নির্মমভাবে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা, গুলি করা, এই জিনিসগুলো তো আসলে কোনোভাবেই মানে বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে বলে আমার জানা নেই। এবং তিনি একজন চিকিৎসকও ছিলেন, এটাও একটা বড় একটা বিষয়। তো এরপরে তো জানাজা হলো, প্রচুর মানুষ তখন সারা বাংলাদেশের। একে তো শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাতের ঘটনা ঘটে গেল, ওনার সাথে 22 ঘন্টার, হ্যাঁ 22 ঘন্টার পার্থক্য অলমোস্ট। তো ওই কারণে তো সারা বাংলাদেশে একটা থমথমে অবস্থান ছিল, হরতাল অবরোধ চলছিল। তাছাড়া লক্ষ্মীপুরে এর আগে 12 তারিখের ঘটনা ঘটলো, 4 জন শাহাদাত বরণ করলো, এই অভিযানের ঘটনা ঘটলো। চারদিকে একটা থমথম অবস্থার মধ্যেও হাজার হাজার মানুষ কিন্তু জানাজার জন্য চলে এসেছিল এবং তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ ওনার জানাজা সম্পন্ন হলো। এরপরে তো আপনারা আরও কিছু ইনফরমেশন হয়তো দেখেছেন, এই জিনিসগুলো আসলে পত্রপত্রিকা ওইভাবে আসেনি। প্রায় 1 মাসের ব্যবধানে লক্ষ্মীপুরের স্থানীয় বিএনপি সাথে রাজনীতির সাথে জড়িত এমন অনেককেই, প্রায় 26-27 জনকে আপনার নির্মমভাবে গুম খুন করা হয়েছে। এবং এই জিনিসগুলোকে পরিকল্পিতভাবে করা হয়েছে। এগুলো আসলে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এই জিনিসগুলো ওভাবে হয়তো বলার সুযোগ হয়নি। আমার বাবা হয়তো মানে তিনি একজন নেতৃস্থানীয় লোক হওয়ার কারণে ওনার খবরটা, বা চিকিৎসক হওয়ার কারণে, বা ঘটনার প্রবাহের কারণে ওনাটা যেভাবে পাবলিশড হয়েছে, অন্যদের ক্ষেত্রে কিন্তু সেটা আর হয়নি। এবং এই ঘটনার পরে আসলে মানুষের শকের কারণে এই যে 1 মাসে যে এতগুলো মানুষকে মেরে ফেলা হলো, গুম খুন করা হলো, এইটার নিউজটা কিন্তু চাপা পড়ে গেল। এবং এই জিনিসটা আমি মনে করি যে একটা কমিশন করে হোক, বা এটাকে একটা তদন্ত করে, যে এতগুলো পরিবার লক্ষ্মীপুরে তারা মানে হত্যাকাণ্ডের এবং গুমের শিকার হলো, তাদের ব্যাপারে কেউ কথা বলছে না, কেউ ভয়েস রেজ করছে না, বা এটা ভুলে গেছে। এই জিনিসটা আমি চাই যে এটার একটা তদন্ত হোক। কারণ আমরা আমার বাবার মৃত্যু নিয়ে যথেষ্ট মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি, কিন্তু যাদের বাবা পাওয়া যায়নি, যাদের এই সন্তান দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তাদের হত্যাকাণ্ডে, আমরা চাই যে এগুলোর প্রপার বিচারটা হোক। এবং এটা আসলে মানে যে কোনো দলের ক্ষেত্রেই এটা একটা বড় ধরনের মানে স্যাক্রিফাইস, যে তাদের নেতা কর্মীকে তারা এভাবে হারাবে। আমরা চাই না যে লক্ষ্মীপুরের জনপদ এইভাবে আবার পুনরায়, লক্ষ্মীপুর না সমগ্র বাংলাদেশে এরকম গুম খুনের রাজনীতি আবার পুনরায় ফেরত আসুক। আমাদের দাবি হচ্ছে যে এই ঘটনাগুলো
ভবিষ্যতের জন্য এমন একটা রেফারেন্স হিসেবে থাকুক। মানুষ একে তো জানবে যে এই ধরনের ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, এবং এই ধরনের ঘটনা ঘটানো মানে হচ্ছে বিচারের সম্মুখীন হতে হয় এবং এটার কঠিন শাস্তি হয়। সেজন্যই মূলত আমরা তো বাবাকে ফেরত পাবো না, আমরা সেজন্য আইনি প্রক্রিয়ায় গিয়েছি। আমরা চেয়েছি যে আমার বাবার বিচারের থেকে একটা দৃষ্টান্ত যেন সমাজে স্থাপন হয় যে কাউকে এভাবে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করে পার পাওয়া যায় না। সেজন্যই মূলত আমরা, আপনারা জানেন যে মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনালে আমরা গিয়েছি, আমাদের অভিযোগগুলো দাখিল করেছি এবং আমাদের টার্গেট ছিল যে এই ঘটনাগুলো যেহেতু ব্যক্তি আক্রোশ বা স্থানীয় কোনো পর্যায়ের কোনো হত্যাকাণ্ড না, এটা সম্পূর্ণ লিঙ্কড উইথ একটা রাজনৈতিক দলকে দমন নিপীড়নের ঘটনা, এবং তারই প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং সেটা কিন্তু একটা দেশের এই যে মানবতা বিরোধী আইনের এগেনস্টে একটা কাজ। অর্থাৎ আপনি কাউকে কণ্ঠরোধ করা, কাউকে গুম করা, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখা, এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এটা মানবতা বিরোধী অপরাধ। এবং সেজন্যই মূলত আমরা কিন্তু সর্বশেষ আমরা আপনারা জানেন যে রিসেন্টলি আমরা গিয়েছি মানবতা বিরোধী আদালতে আবেদন করেছি, তারা আমাদের আবেদনটা গ্রহণ করেছেন। এবং আমরাও চাই যে এটার একটা তদন্ত হয়ে এখানে যারা জড়িত, আমরা তো প্রাথমিক জড়িত হিসাবে এবং হুকুমদাতা হিসাবে, যেহেতু এটা আইনশৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে চাইলেই এককভাবে অনেক কিছু পারেন না, তাদের চেইন অফ কমান্ড থাকে এবং তারা লজিস্টিক যে ধরনের সাপোর্ট নিয়েছিল, তারা যে ধরনের ওয়ার প্রিপারেশন নিয়ে লক্ষ্মীপুর গিয়েছিল, ডেফিনেটলি এটার পিছনে একেবারে টপ টু বটম কাজ করেছে, তাদের একটা চেইন কাজ করেছে। আমরা চেয়েছি এখানে একেবারে নির্দিষ্ট ব্যক্তি যিনি ঘটনা ঘটিয়েছেন এবং যিনি হুকুম দিয়েছেন তারাও যেন এখানে বিচারটা নিশ্চিত করা হয়। কারণ পরবর্তীতে আবার সরকার গঠন হবে, আবার এই ধরনের একটা ঘটনা প্রবাহ তৈরি হবে, সেই জিনিসটা আমরা চাই না। সো সেজন্যে আমাদের দাবি এবং আমাদের আশা আকাঙ্ক্ষা, আমি মনে করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা যে ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হোক। আমাদের সাথে আওয়ামী লীগ বা সরকারের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা এটা ঘটনাটা টোটালি আমরা চাই যে বিচারিক প্রক্রিয়ায় তাদের বিচারটা হোক এবং আমরা যেন ন্যায় বিচার এবং দৃষ্টান্ত হিসাবে এটাকে এস্টাবলিশ করতে পারি। তো সামনেই দেখেছেন, আপনি লোকের থেকে দেখছেন, মানে আঘাতের ব্যাপারটা বা তার সাথে কত কপটন, মানে মারার সময় তার সাথে কি কথাবার্তা আইন শৃঙ্খলা মতান্তরে খুলিয়া করেছে, একটু মনে পড়ে কিনা আপনার? আসলে যেটা বললাম, তখনকার পরিস্থিতিতে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া ছাড়া উপায় ছিল না। আমার মাথায় তখন কাজ করছিল যে না জানি আমাকে ধরে ফেলে, আমাকে এই অবস্থার মধ্যে পড়তে হয়, আমাকে নিয়ে মেরে ফেলে, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে ওনাকে মূলত আমার অবস্থান নিয়ে যেহেতু টর্চার করা হচ্ছিল, এবং পাশাপাশি তারা তো এই তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু ছিল যে ওনাকে আসলে মেরে ফেলবে, এটাই তাদের সর্বোচ্চ চিন্তা ছিল। এই জন্যে তাদের টর্চারের মেইন উদ্দেশ্য ছিল তাকে কষ্ট দিয়ে হত্যা করা, এবং আমাকে খুঁজে পাচ্ছে না, এটা তাদের একটা ক্ষোভ ছিল। এবং সেজন্যেই শুরুতেই যখন এই কোশ্চেনগুলো যাচ্ছিল যে আমি কোথায়, আমাকে আমার অবস্থানটা উনি যেন বলে দেয়। এবং আপনারা শুনেছেন ঘটনা প্রবাহে যে ওদিন কিন্তু আমাদের বাসার দারোয়ান ছিল না, এবং দারোয়ানের ছেলেকে দারোয়ান রেখে গিয়েছিলেন। তো দারোয়ানের ছেলের বয়স আমার থেকে অনেক ছোট হলেও তার গ্রোথটা ভালো ছিল। তো এক পর্যায়ে তারা কিন্তু তাকে ধরে আনছে, মনে করেছে যে আমি বেলাল, সেই বেলাল কিনা। তো তাকে যখন ছাদে ধরে নিয়ে আসা হয়, তখন এক পর্যায়ে আমার বাবার সামনে দাঁড়া করিয়ে ওকে মারতে উদ্যত হলে উনি বলে যে না, ও তো আমার ছেলে না, ও হচ্ছে আমাদের দারোয়ানের ছেলে। সো এইসব ঘটনা প্রবাহে আমার তখন অবস্থাটা চিন্তা করেন যে আমাকে খুঁজতেছে, পেলে খুঁজে পেলে মেরে ফেলবে। এই অবস্থা আসলে নিজের দিকে নজর দেওয়া ছাড়া তখন এই যে বাবার উপর যে ঘটনা ঘটছিল, সেটা আসলে কিভাবে যে আমরা সহ্য করে গেছি সেটা আসলে এখন মনে করতে পারতেছি না। বিশেষ করে ধরেন ওনার লাশটা দেখার পরে আসলে আমাদের এই ফিলিংসটা আসে যে ওনার উপরে কী অমানবিক নির্যাতন হয়েছিল। ওনার যারা লাশ দেখেছেন যে একজন মানুষকে কি পরিমাণ নির্যাতন করলে তার শরীর, উনি স্বাস্থ্যবান একজন মানুষ ছিলেন, ওনার শরীরের সব জায়গায় আপনার কালো হয়ে গিয়েছিল,
চোখে, কপালে, আপনার এমনকি হাঁটুতে যেখানে ঠেকিয়ে গুলি করে দেওয়া হয়। তো এই জিনিসগুলো তো আমরা দেখি আসলে তখন আমাদের মনে যে আঘাতটা এসছে, আসলেও আমরা তখন আসলে এক্সপ্রেস করতে পারিনি, কারণ ওই সময়ে আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে আমাদেরকে সরে যেতে হয়েছে। আপনার ওই ঘটনার পরপরই আমাকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে, আমাকে অনেকবার প্লেস চেঞ্জ করে ওখান থেকে সরে যেতে হয়েছে বিভিন্নভাবে। এমনকি আমরা পরবর্তীতে জানতে পেরেছি যাদের সহযোগিতায় বা যেভাবে আমরা ওখান থেকে সরে গিয়েছি তাদেরকে পর্যন্ত তারা টার্গেট করেছিল। অর্থাৎ কেন তারা আমাদেরকে সহযোগিতা করলো, এটা আল্লাহর ইচ্ছা যে তখন এই পরিস্থিতিতে আমি সরে যেতে পেরেছি। এবং দীর্ঘ সময় আমাদেরকে আত্মগোপনে থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, প্রায় 6 মাস অমানবিক, মানে এটা জেলখানা জীবনের মতো ছিল আমাদের কাছে। এবং পরবর্তীতে যখন আমরা আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, বিভিন্নভাবে আমাদের পরিবারকে আপনার হয়রানি করা হয়েছে। আমরা অন্তত 4-5 বার আমাদের বাসা পরিবর্তন করতে হয়েছে, এমনকি ওইসব জায়গাগুলোতে পর্যন্ত তারা অভিযান চালিয়েছে। কোনো ধরনের কিন্তু মামলা ছিল না। এবং আপনারা জানেন রিসেন্টলি যে জঙ্গি নাটক, এই জঙ্গি নাটকের ঘটনার সাথেও আমাদেরকে ইনভলভ করার চেষ্টা করা হয়েছিল। এবং আল্লাহর রহমত ছিল বলে কিছু ঘটনা তাদের মাধ্যমে আমরা পরবর্তীতে জানতে পারি। এবং ওখানে হয়তো কিছু মানুষের, আমি নাম মেনশন করছি না, কিন্তু কিছু মানুষের হয়তো দয়া হওয়ার কারণে তারাই আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দেয়। কারণ হচ্ছে তারা দেখেছে যে আমাদের পরিবারের উপরে এত বড় নির্যাতনের পরে এই ধরনের একটা পরিকল্পনা তারা আবার সামনে নিয়েছে, যে আমাদেরকে জঙ্গি সাজিয়ে আপনার জাতির সামনে প্রেজেন্ট করা। এবং আমাদের এখানে বাসায় অনেকবার অভিযান চালিয়েছে তারা, এই যে এই ঘটনাগুলোকে ওভাবে সাজানোর চেষ্টা করেছে। তা আল্লাহর ইচ্ছা ছিল দেখে হয়তো সেই ঘটনাগুলো ঘটেনি। তো এই আর কি। তখন মামলা করতে না, তখন আসলে আপনারা জানেন যে কোনো একটা মানে যখন একটা বডি রিসিভ হয় ইয়াতে আপনার হাসপাতালে, ডেড বডি রিসিভ হলে সাধারণত তার ময়নাতদন্ত করতে হয়। হাসপাতাল যখন একটা বডিকে রিসিভ করে অফিসিয়ালি, তখন তাদের কিছু আইনানুগ প্রক্রিয়া অটোমেটিক তৈরি হয়। তারা সেখানে পুলিশের উপস্থিতি রেখেই সেই জিনিসগুলোর ডকুমেন্ট করে। এবং সেই জায়গায় প্রাথমিকভাবে যে ডকুমেন্টগুলো তৈরি করা হয়েছিল, আপনারা পরবর্তীতে বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুরের তৎকালীন সময়ে হাসপাতাল সংশ্লিষ্ট কিছু লোকজনকে তখন সরিয়ে দেওয়া হয়েছিল দায়িত্ব থেকে। এর মধ্যে সিভিল সার্জনও ছিলেন। লক্ষ্মীপুরে তখন দায়িত্বরত সিভিল সার্জনকে কিছুদিনের মধ্যেই বদলি করা হয়। এবং আমাদের কাছে ইনফরমেশন হলো যে তার তৎকালীন সময়ে যে ওনার ময়নাতদন্তের রিপোর্ট, সেটাকেও ওনারা পরিবর্তন করে ফেলেন। এবং সেটার জন্য যথেষ্ট চাপও ছিল তাদের কাছে। যেহেতু সরকারিভাবে একটা বডি রিসিভ করেছে তারা, এবং রিসিভ করার পরে ওনাদের একটা দায়িত্ব হয়ে যায় আসলে যে এটাকে সরকারি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, সেজন্য একটা অপমৃত্যুর মামলা দায়ের হয়। সেটা আবার হচ্ছে পুলিশের ময়নাতদন্তের জন্য তখন পুলিশ আপনার রিসিভ করে, এবং সেটাকে ময়নাতদন্ত সম্পন্ন করে আমাদেরকে ফেরত দেওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা ছিল সেটাকে পরবর্তীতে ওনারা একটা আইওয়াশ একটা মামলা দেখিয়ে ওনারা কিন্তু এটাকে শেষ করে দেন। কি তার মানে রেজাল্টটা কি ছিল আর কি? আচ্ছা, রেজাল্টটা সম্পর্কে আমাদের তো আসলে ওভাবে জানার সুযোগ ছিল না, যেহেতু দীর্ঘ সময় আমরা হ্যাঁ আত্মগোপনে থাকতে হয়েছে বা সরে থাকতে হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এই মামলাটাকে তারা হচ্ছে যথাসম্ভব দেখানোর চেষ্টা করেছে যে এটা বিচ্ছিন্ন একটি ঘটনা। এবং সেখানে ময়নাতদন্তে তারা কোনোভাবেই বুলেটের কথা লেখেনি, কিন্তু বলে গেছে পেনিট্রেশন উইন্ড, মানে মানে হচ্ছে কোনো একটা জিনিস শরীর ভেদ করে ঢুকে গেছে। সো স্পেসিফিক কোনো টার্ম ইউজ করেনি। তো স্পেসিফিক টার্ম না ইউজ করলেও আসলে তখন তাদের সংশ্লিষ্ট যে কোনো লোককে মামলা তদন্তকারী সংস্থা তারা জিজ্ঞেস করে সব কিছুই আসলে বের করে ফেলতে পারবেন। এবং যেহেতু ছবি এভিডেন্স আছে বিভিন্ন মিডিয়াতে, তখন হচ্ছে খবর ছিল, এবং আই উইটনেস আছে এই ঘটনার প্রচুর। হসপিটালে এখনও, লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে এখনও প্রচুর আই উইটনেস আছে, যারা এখনও সেই ধরনের একটা প্রেক্ষাপটের অপেক্ষায় আছে যেখানে গেলে তারা তাদের মনের কথাগুলো বলতে পারবেন। এবং আমি মনে করি যে একটা সুস্থ তদন্ত
মানে টিম যদি লক্ষ্য করে যায়, তারা এই ঘটনার জন্য যথেষ্ট এভিডেন্স পেয়ে যাবেন। এবং আমরাও চাই যে এটা তারা যেভাবে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এটাকে চালিয়ে দিয়েছিল এত কিছুর পরেও, এবং এত কিছুর পরও এই কারণে বলছি যে এই ঘটনার পরপরই আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত গিয়েছিল লক্ষ্মীপুরে। তাদের তো জানেন যে তদন্তটা টোটালি আনবায়াসড একটা তদন্ত হয়। তারা কিন্তু এটার বিস্তারিত প্রত্যেকটা মানুষকে চেষ্টা করেছে তাদের রিচের মধ্যে, যদিও তাদেরকে অনেক বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তারা কিন্তু বিদেশি মানে তাদের রিপ্রেজেন্টেটিভ গিয়েছে আমাদের এলাকায়, গিয়ে তারা আমাদেরও সাক্ষাৎকারের চেষ্টা করেছে। তারা গিয়ে কিন্তু তাদের একটা অবজারভেশন এবং তারা এই ঘটনার কতটুকু পক্ষে বিপক্ষে পেয়েছে সেই ঘটনাগুলো তাদের ওখানে রিপোর্টে উল্লেখ করেছে। এবং সেই জিনিসগুলো আপনারা এখন ঘাটাঘাটি করলে, তদন্তকারী সংস্থা যারা আছে তারাও ঘাটাঘাটি করলে অনেক তথ্য পেয়ে যাবে। ওই সময়ে মানে আইন শৃঙ্খলা বাহিনী মতান্তরের সরকার আপনার বাবা আপনাকে ওখানকার জন্য এত গুরুত্বপূর্ণ কেন মনে করবো, বা কেন বা আপনাকে মারতে চাইলো, আর আপনার বাবাকে কেন বা মেরে ফেলবো? আসলে এই ঘটনা উত্তরটা দেওয়া আমাদের জন্য এক হিসাবে কঠিন, আরেক হিসাবে সহজ। সহজ এই কারণে বলছি যে আপনারা জানেন যে শহীদ মীর কাসেম আলীর সন্তান, শহীদ মীর কাসেম আলীর সন্তান তো রাজনৈতিকভাবে অ্যাক্টিভ কোনো লোক ছিলেন না। আপনারা জানেন যে আরমান ভাই, তো উনাকে আয়নাঘরে দীর্ঘ সময় কিন্তু বন্দি করে রাখা হয়েছে। কেন? উনি ওনার বাবার সন্তান এবং বাবার এই হত্যাকাণ্ড মানে কি বলবো, এটা হত্যাকাণ্ডেই বলা যায় যে এই হত্যাকাণ্ডের এগেনস্টে উনি আইনি লড়াই লড়ে যাচ্ছিলেন। সেইখানে উনি যদি ভোকাল থাকেন তাহলে হয়তো এই ঘটনা পাবলিকলি চলে আসবে এবং লোকজন এটা জানা সুযোগ হলে মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে আরও বেশি নেগেটিভ মানে ধারণা হবে। সেম ওরা চাচ্ছিল যে একটা পরিবারে কথা বলার মতো মানুষ যেন না থাকে, তাদের পক্ষে ভয়েস রেজ করার মতো মানুষ না থাকে। কিন্তু ওরা আসলে ধারণাও করে নাই যে আমাদের পরিবারটা এত বড়, মানে পুরো লক্ষ্মীপুরের জনগণ আমাদের পরিবার হয়ে গিয়েছিল, পুরো বাংলাদেশ আমাদের পরিবার হয়ে গিয়েছিল। যে আপুর ঘটনার পরে সারা বাংলাদেশ, এমনকি ধরেন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশি থাকে তারাও কিন্তু এই ঘটনাটা নিয়ে অনেক মতামত প্রকাশ করেছে এত কিছুর পরও। এটা আমাদের জন্য আসলে একটা বড় প্রাপ্তি ছিল। ওদের হয়তো টার্গেট ছিল যে না, বাবা ছেলেকে শেষ করে দিলেই হয়তো ঘটনাটা শেষ। আবার আরেক দিকে যদি আমরা পর্যালোচনা করি যে 12 তারিখে থেকে যে ঘটনাটা তারা সূত্রপাত ছিল, সেই ঘটনার পরপরই আমরা, বিশেষ করে আমার বাবা যেহেতু চিকিৎসক ছিলেন, উনি এই যে এত আহত লোকজনের চিকিৎসা ব্যবস্থা করা, তাদেরকে তখন কোনোভাবেই সম্ভব ছিল না যে ঢাকায় নিয়ে আসা উন্নত চিকিৎসার জন্য আহতদের। কারণ হচ্ছে রাস্তাঘাট সব বন্ধ ছিল এবং আহত তো জেনারেল বুলেট উইন্ড না। এখানে আপনাদেরকে বলে রাখি, তখনই এই মানে মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো আসলে বাংলাদেশের ইতিহাসে আমরা পরবর্তীতে 5 তারিখের আগ পর্যন্ত জুলাই রেভলিউশনে দেখেছি। যেভাবে লাইভ অ্যামিউনিশন, মানুষ মারণঘাতী অস্ত্র এইভাবে ব্যবহার করে একটা মানে জনগোষ্ঠীর এগেনস্টে, এটা তখন অকল্পনীয় ছিল। এবং আমরা উন্ডেড মানুষদেরকে দেখতে পেরেছি যে কত মানুষ হাত পা হারা তখনই হয়েছে, অথচ এটার কোনো ভয়েস রেজ করার কোনো সুযোগ ছিল না। এবং তাদের রক্তের দরকার ছিল, অপারেশনের দরকার ছিল। যেহেতু আমাদের একটা প্রাইভেট ক্লিনিক আছে লক্ষ্মীপুরে, হাসপাতাল আছে বড়, সেখানে তিনি তাদেরকে চিকিৎসা দেওয়া, তাদের অস্ত্রোপচার, তারপর হচ্ছে রক্ত ম্যানেজ করা, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এবং সরকারি হাসপাতালে যারা ভর্তি তাদের খোঁজ খবর, তাদেরকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই জিনিসগুলো যেহেতু পারিবারিকভাবে তিনি চেষ্টা করেছেন আমাকে সাথে নিয়ে কাজ করার, স্বভাবতই এটাও একটা কারণ হতে পারে যে না, ওরা দেখেছে যে বাবাকে শেষ করে দিল ছেলে, সেই কাজগুলো হয়তো করে যেতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, সম্ভবত এটাই মূল কারণ। আপনার বাবাকে হত্যার পর আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে কেমন আচরণ করতো? আপনাদের বাড়িতে গেছে, আপনি বললেন খুঁজেছে, আচরণটা কি ছিল? আচরণটা তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল আসলে। কারণ হচ্ছে এই ঘটনার পরে তো আমরা আহ, কোনো দিক থেকে এমন কোনো সাপোর্ট পাচ্ছিলাম না যে থানার দ্বারস্থ হব এমন কোনো ঘটনা, মানে এমন কোনো আশ্বাস পাচ্ছিলাম না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদেরকে আমাদের বাসা ছেড়ে দিতে হয়েছে, অর্থাৎ ওই বাসায় আর থাকতে পারিনি।
পালিয়ে বেড়াতে হয়েছে। এবং দীর্ঘ সময় আমরা, যেটা আমি মেনশন করেছি যে প্রায় 26 থেকে 28 জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ওই এক মাসে, এবং যাদেরকেই তারা টার্গেট করেছে তাদেরকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুঁজে বের করে হত্যা করেছে, ক্রসফায়ার করেছে, গুম করেছে। এবং তারা এরকম না যে তারা কোনো ধরনের প্রসিশন, অর্থাৎ এই মানে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে বা মিছিল মিটিংয়ে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ক্ল্যাশ হয়েছে। তাদেরকে যেহেতু খুঁজে খুঁজে হত্যাকাণ্ডর ঘটনাগুলো আমাদের কানে আসছিল, স্বভাবতই আমি যেহেতু, আমাকে বাসায় খোঁজ করা হয়েছে, আমি যেহেতু টার্গেটেড ছিলাম, আমাকেও কিন্তু এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হতে হতো। সেজন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার পরিবার তখন ওই সময় যাবে, এই জিনিসটা আসলে মানে অস্বাভাবিক ছিল। কারণ ওরা যদি কোনোভাবে পুরো আইনশৃঙ্খলা বাহিনী যদি জড়িত থাকে, তখন তো তারাই আমাদেরকে খুঁজে বের করে উল্টা আরেকটা ঘটনা ঘটিয়ে দিতে পারতো। সেজন্যে মূলত আমাদেরকে সরে যেতে হয়েছে। এবং এই ঘটনার পরে তো বলেছি, দীর্ঘ সময় ঢাকায় যেসব জায়গায় আমরা অবস্থান করেছি সেসব বাসাতেও কিন্তু তারা সেই জঙ্গি কাহিনীর জন্য তখন যে টিমটা গিয়েছিল, আমরা খবর পেয়েছি যে তারা হচ্ছে এই আপনার সরকারের বিশেষ বাহিনী যারা হচ্ছে জঙ্গি নাটকের সাথে জড়িত, মানে তারা হচ্ছে মূলত জঙ্গি নাটকের সাথে জড়িত এই টিমটা, তারাই গিয়েছিল। এবং সেখানে তাদের কার্যকলাপই এরকম ছিল। এবং এরা, আমরা যখন বাসায় ছিলাম না, মানে বাসা ছেড়ে চলে যেতে হয়েছে, তখনও তারা কিন্তু এই বাসায় কোনো ধরনের তালা চাবি ছাড়া তারা কিন্তু বাসায় প্রবেশ করে তল্লাশি পর্যন্ত চালিয়েছে। অর্থাৎ তাদের আসলে সে ধরনের সেট আপ, সে ধরনের ইকুইপমেন্ট ছিল যে যে কাউকেই বাসায় ঢুকে, বাসায় যে কোনো ধরনের আপনার অকারেন্স করে তারা কিন্তু ঘটনা সাজানোর জন্য তাদের যথেষ্ট মেকানিজম ছিল তাদের কাছে। তা আসলে এরপরে আল্লাহর রহমত ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া ছিল আমাদের এই ঘটনার পরে আমাদের প্রতি। তাদের এই দোয়ার কারণে হয়তো আমরা মানে এরপরে আর তাদের রোষানলে ছিলাম, কিন্তু কোনো ধরনের ক্ষতি আমাদের হয়নি আর কি। আপনার বাবাকে মারার পরে মানে আপনাকে শেষ করার জন্য কি তাদের মিশন জি, ছিল? আমাকে না, শুধু ধরেন আমার ভাই তো ডাক্তার, এবং আমাদের পরিবারের আমার বোনদের বাসায় পর্যন্ত তারা গিয়েছিল। তো এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল যে আমাদের বোনেরা তো সরাসরিভাবে কোনো ইয়া ছিল না, কিন্তু তারা পরিবারকে আসলে টার্গেট করেছিল। আপনার বাবার মৃত্যুর পর মানে তাকে হত্যা করা হয়েছে, তারপরে মানে আপনার এলাকার মানুষদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? আসলে প্রতিক্রিয়া তো ওদিন সকাল থেকেই শুরু হয়েছিল। আমি বলেছি যে দীর্ঘ সময় শাঁখারীপাড়া থাকার কারণে ওখানে প্রচুর হিন্দু মানুষের সাথে আমাদের উঠা বসা হয়েছে, এবং তাদের চিকিৎসার জন্য আমার বাবা চেষ্টা করেছেন একজন চিকিৎসক হিসাবে, মানবিক চিকিৎসক হিসাবে থাকার জন্য ওনাদের সাথে। তা আমি জানি না কতটুকু এটা মানুষ বলে যে তিনি মানবিক ডাক্তার হিসেবে ওনাকে বলে, এটা আমরা পরিবারের সদস্য হিসেবে না বললেও এলাকার মানুষ বা অন্যান্য মানে নিউজ মিডিয়াতে দেখেছেন। তিনি কিন্তু কখনো ধর্ম, বর্ণ, গোত্র বা পলিটিক্যাল, ইভেন আপনার যারা পলিটিক্যাল রাইভাল তাকে মনে করতেন, তারা পর্যন্ত ওনার চিকিৎসা সেবা নিয়েছেন। এবং মানে হিন্দু মহিলারা যেভাবে ছুটে এসছে ওনার জন্য, কান্নাকাটি করেছে, সাধারণ মানুষ যেভাবে তাদের বাধার মুখেও এত বড় জানাজা অংশগ্রহণ করেছে, এটাই প্রমাণ করে যে না, সাধারণ মানুষের রিয়াকশানটা, হ্যাঁ, শক ছিল তাদের জন্য। এটা একটা বড়, যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তারা আসলে বিশ্বাস করতে পারে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং তারা এত পরিমাণ ব্যথিত ছিল। তাদের আসলে এটাকে মানে এক্সপ্রেস করার জন্য দোয়া, আল্লাহর কাছে হাত তোলা ছাড়া আর কোনো বোধহয় রাস্তা ছিল না।